আসসালামু আলাইকুম সবাইকে। আমি আবুল হোসেন সাকিব। তো এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সো আজকে আমরা করব হচ্ছে পরিসংখ্যানের রিভিশন এবং হচ্ছে সাজেশন ক্লাস। ওকে? তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ক্লাসে। তো আমি লিখে রেখেছি যে এই অধ্যায়গুলোতে আসলে কি, কি টপিক আমরা পড়বো। টপিকগুলো হচ্ছে পরিসংখ্যান, গণসংখ্যা নির্দেশিত সারণী, আরটিএল অঙ্কন, গাণিতিক গড় নির্ণয়করণ, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, মধ্যক, প্রচুরক এবং হচ্ছে অধিবৃত্ত নির্ণয়। এর সাথে আমরা আরেকটা টপিক দেখতে পারি, সেটা হচ্ছে বহুভুজ নির্ণয়। বহুভুজ নির্ণয় করণ। বহুভুজ নির্ণয়করণ। আচ্ছা, এই টপিকগুলো আমাদেরকে কভার করতে হবে এবং এই টপিকের মধ্যে আসলে কোন টপিকগুলো বোর্ড কোশ্চেনে বেশি এসে থাকে এগুলো আমাদেরকে একটু জাস্টিফিকেশন করতে হবে। যদি আমরা এগুলো করতে পারি তাহলে আশা করা যায় যে এখান থেকে আমরা ২ সেট অ্যান্সার করব। যদি এটা পরিসংখ্যান ক্লাস, আমরা যদি একটু অ্যানালাইসিস করি যে কোন, কোন জিনিস থেকে আমরা কোন, কোন অধ্যায়গুলো পড়তে পারি গণিত সাজেশনের ক্ষেত্রে। গণিত সাজেশনে আমাদেরকে বীজগণিত থেকে হচ্ছে বীজগণিত থেকে আমরা যদি একটা টার্গেট নেই এবং জ্যামিতি থেকে একটি এবং হচ্ছে পরিসংখ্যান থেকে যদি আমরা ২টা টার্গেট নিই, ২টি, তাহলে আমাদের মোট কয়টি দাঁড়ায়? ৪টি। ঠিক আছে? তাহলে বীজগণিত, জ্যামিতি, পরিসংখ্যান এবং ত্রিকোণমিতি পাঠ থেকে একটি, পাঠ থেকে একটি। ঠিক আছে, এই হচ্ছে মোট ৫টি। তুমি যদি এই ৫টি সেট অ্যান্সার করতে চাও পরীক্ষার ফলে, তাহলে এইভাবে তুমি যেতে পারো। এখন কথা হচ্ছে বীজগণিতের ক্ষেত্রে কোন, কোন অধ্যায়গুলো ইম্পর্টেন্ট। বীজগণিতের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে সেট এবং বীজগাণিতিক রাশি। আমি অধ্যায় ভিত্তিক ভাবে যাচ্ছি, বীজগাণিতিক রাশি এবং হচ্ছে জ্যামিতি থেকে আমরা যদি সম্পাদ্যটাকে নেই, একটা সম্পাদ্য থাকবে, একটা উপপাদ্য থাকার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। পরিসংখ্যানে আমরা যদি যাই তাহলে পরিসংখ্যানের যে টপিকগুলো এখানে আছে এর থেকে আসলে যে টপিকগুলো আসবে আমি একটু পরে আলোচনা করব এবং ত্রিকোণমিতি। সো এই সেটটা যদি আমরা কভার করতে পারি এইভাবে, তাহলে আশা করা যায় যে আমরা পরীক্ষার হলে ভালো কিছু করতে পারবো। এখন কথা হচ্ছে যে কোনো একটা সেট থেকে তোমাকে এক্সট্রা করে একটা অ্যান্সার করা লাগবে। তো তোমার আমার মনে হয় যে জিনিসটা আসলে পরিসংখ্যান থেকে নেওয়া উচিত। পরিসংখ্যান থেকে কেন নেওয়া উচিত? ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকে। পরিসংখ্যান যদি আমি করি তাহলে আমার ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। ঠিক আছে? তো সেজন্য পরিসংখ্যান থেকে আমি ২টা নিব। আমি এখান থেকে যেকোনো একটা অধ্যায় ভালো করে করতে পারি বা ২টা অধ্যায় ভালো করে করতে পারি। সেটা হচ্ছে সেট অথবা বীজগণিতিক রাশি এবং হচ্ছে জ্যামিতিতে অনেকেরই উপপাদ্যে সমস্যা। উপপাদ্য বুঝি না, উপপাদ্য করতে জানি না। ঠিক আছে? উপপাদ্য অনেক প্যারা লাগে। উপপাদ্যের যথার্থতা ভালো করে দিতে পারি না। সো এই সমস্ত বিষয়াদি খেয়াল করে আমরা যদি দেখি, সম্পাদ্য তো জাস্ট শুধু আঁকানোটা এবং সেটার বর্ণনা লেখাটা হচ্ছে মেইন। তো এটা যদি লিখতে পারি তাহলে কিন্তু সেখানে আমরা একটা ফ্রেশ মার্কস কাট করতে পারি। আচ্ছা, তারপরে আসি হচ্ছে ত্রিকোণমিতি। এখন পরিমিতি এবং ত্রিকোণমিতি, যারা ধরো যে ত্রিকোণমিতি দিতে চাচ্ছ তারা তারা ঠিক করতে পারো যে ত্রিকোণমিতি আমরা দিব। আর যদি তাদের কাছে ধরো যে পরিমিতি জিনিসটা সহজ লাগে কিন্তু হচ্ছে পরিমিতি জিনিসটা একটু মানে সময় লাগে ধরতে, আর ত্রিকোণমিতিটাও সময় লাগে, বাট এখান থেকে অ্যান্সার করাটা বেশি সহজ আর কি। ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের জন্য সাজেশন। এখন আমরা যে বিষয়গুলো এই অধ্যায়ে আলোচনা করব সেটা হচ্ছে যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আসলে এই টপিকগুলোর ভিতরে কোনগুলো ইম্পর্টেন্ট? ঠিক আছে, আমি এগুলো মুছে দিচ্ছি, একটু আমাকে লিখতে হবে, সেজন্য মুছে দিতে হবে।
পরিসংখ্যান অধ্যায়ের মধ্যে যে টপিকগুলো আমাদের আসবে সেই টপিকগুলো থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 1 নম্বরে পরিসর কি জিনিস, পরিসর কি? 2 নম্বর প্রশ্নটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, ঠিক আছে, ক্রমযোজিত গণসংখ্যা। 3 নম্বরে হচ্ছে তোমার গণসংখ্যা নিবেশন সারণী, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। গণসংখ্যা নিবেশন সারণী কি ব্যাখ্যা করো, আসতেই পারে, ঠিক আছে। আচ্ছা, আমাদের আরেকটা টপিক আছে সেটা হচ্ছে বিচ্ছিন্ন চলক এবং অবিচ্ছিন্ন চলক বলতে কি বুঝি। বিচ্ছিন্ন চলক এবং অবিচ্ছিন্ন চলক বলতে কি বুঝি। 5 নম্বরে হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা কি জিনিস, কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বুঝি। 6 নম্বরে হচ্ছে মধ্যক নির্ণয়, মধ্যক নির্ণয় কি, মধ্যক নির্ণয়ের সূত্রটি বর্ণনা করো, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের যেতে হবে, যেটা আমরা মুছে দেব একটু, এই জিনিসটা করার পরে আমরা মুছে দিলাম। তারপর হচ্ছে গাণিতিক গড় কি এবং গাণিতিক গড়ের সূত্রটি লেখ। গাণিতিক গড় কি, এটা হচ্ছে 7 নম্বর ছিল। গাণিতিক গড়ের সূত্রটি লিখো। সহজ পদ্ধতিতে গড় নির্ণয় সূত্রটি ব্যাখ্যা করো। বোর্ডটা অনেক ছোট, যার কারণে বারবার লিখতে হচ্ছে, মুছে দিতে হচ্ছে, তোমরা একটু রিভার্স করে করে দেখে নিবা, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, তারপরে আমরা যাই হচ্ছে তারপরে যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো যে অজীব রেখা কি জিনিস। অজীব রেখা বলতে কি বোঝায়, ঠিক আছে। বহুভুজ বলতে কি বুঝো, ঠিক আছে। এই হচ্ছে মূলত আমাদের যে যে প্রশ্নগুলো, সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে যে টপিকগুলো আর কি কভার করতে হবে, যে প্রশ্নগুলো যদি তুমি এই প্রশ্নগুলো মোটামুটি দেখো তাহলে আর কি আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য যে পড়াটা সেটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এর মধ্যে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা কি জিনিস, সংক্ষিপ্ত পদ্ধতিতে এই পদ্ধতিটি লেখো। তারপরে হচ্ছে তোমার কি জানো, কেন্দ্রীয় প্রবণতা কি জিনিস, মধ্যক নির্ণয়, এগুলো হচ্ছে তোমার অনেক ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা, এরপরে আমরা যাই হচ্ছে, তাহলে আমরা ইম্পর্টেন্ট টপিক পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে বোর্ড পরীক্ষায় কোন টপিকগুলো বেশি এসে থাকে, এটা আমাদেরকে একটু দেখতে হবে, ঠিক আছে। এখন আমরা দেখি, সেটা হচ্ছে আমরা ক নাম্বারের জন্য ক নাম্বার বেসিক্যালি সবকিছু থেকেই আসতে পারে, ঠিক আছে। তোমাকে গণসংখ্যা নিবেশন সারণী চাইতে পারে, তোমার হচ্ছে চাইতে পারে, মধ্যক নির্ণয়ের সূত্র চাইতে পারে, অথবা বললো যে অজীব রেখার ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করো,
ঠিক আছে, অজীব রেখার জন্য বা মধ্যবিন্দু নির্ণয় করো, এরকম কিন্তু অনেক কিছুই চাইতে পারে। আর কথা হচ্ছে যে গ এবং ঘ এর জন্য আসলে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, যেহেতু দুইটা সেট আমাদের হচ্ছে প্রশ্ন থাকবে এখানে, দুই সেট প্রশ্ন থাকবে, ঠিক আছে, প্রশ্ন থাকবে। যারা ধরো যে ম্যাথে অনেক ভালো আছো, ম্যাথ অনেক ভালো লাগে বুঝতে, তারা তাদের অনেক অল্টারনেটিভ আছে, তারা বীজগণিত থেকে অ্যান্সার দিতে পারো, তুমি ইকোনমি থেকেও অ্যান্সার দিতে পারো, ঠিক আছে। আমি তাদের কথা বলতেছি না, আমি তাদের কথা বলতেছি, তারা হচ্ছে দুই সেট প্রশ্ন কমন ফেলিয়ে পাস করতে চাও। তোমার অনায়াসে মনে করো যে এই একটা অধ্যায় কমপ্লিট করলে তোমার 20-এ 20 নিশ্চিত হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা আসলে দেখি কোন কোন টপিকগুলো বোর্ডে এসে থাকে। তো বোর্ডে বোর্ডে এসেছে এমন গুরুত্বপূর্ণ টপিকগুলো, সেগুলো কি কি ছিল আমরা একটু দেখি। এই টপিকগুলোর মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে শ্রেণী বিন্যস্ত পদ্ধতিতে মধ্যক নির্ণয়। শ্রেণী বিন্যস্ত পদ্ধতিতে মধ্যক নির্ণয়। 2 নম্বরে ছিল হচ্ছে তোমার 2 নম্বরে আছে হচ্ছে অজীব রেখা নির্ণয়, অজীব রেখা নির্ণয়। 3 নম্বরে ছিল হচ্ছে তোমার সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, ঠিক আছে। 4 নম্বরে ছিল হচ্ছে 4 নম্বরে যেটা ছিল সেটা হলো প্রচুরক নির্ণয়, প্রচুরক নির্ণয়। 5 নম্বরে ছিল বহুভুজ নির্ণয়, বহুভুজ নির্ণয়, ঠিক আছে। এই টপিকগুলো হচ্ছে মূলত তোমার বোর্ডে বারে বারে এসেছে, আমরা দেখেছি অনেক, আমি অ্যানালাইসিস করে দেখেছি যে বোর্ড প্রশ্নগুলোতে এই টপিকগুলো থেকে প্রশ্ন কভার করে। যেহেতু দুই সেট প্রশ্ন আসবে, এখানে অজীব রেখা দিয়ে একটা আসবে এবং হচ্ছে বহুভুজ দিয়ে একটা আসবে, এবং একটাতে গড় আসবে, একটাতে মধ্যক নির্ণয় আসবে, ঠিক আছে। তো প্রশ্নের প্যাটার্নটা এরকম হওয়ার পসিবিলিটিটা বেশি আছে, বাট সেখানে প্রচুরকের নিয়মটাও দিয়ে দিতে পারে, ঠিক আছে। যেহেতু দুই সেট প্রশ্ন আসবে, সেখানে মধ্য প্রচুরক ছিল এক জায়গায়, আর যেহেতু দুইটা চিত্র খুব ইম্পর্টেন্ট এখানে, একটা হচ্ছে অজীব রেখা এবং বহুভুজ, সেই জন্য এই বহুভুজের এবং অজীব রেখা সাথে মিলিয়ে গড় আছে এবং হচ্ছে মধ্যক আছে, তো দুইটা দিয়ে কিন্তু প্রশ্ন বানানো সম্ভব এখানে, বুঝে গেছে। তো আমরা যে বিষয়গুলো এখানে কভার করব, এই এই বিষয়গুলো মানে এই যে জিনিসগুলো আছে, এর সাথে একটা জিনিস ছোট্ট করে অ্যাড করে নেব, সেটা হচ্ছে গাণিতিক গড়, বলা তো যায় না, দিয়ে দিতে পারি। তো এই রিলেটেড টপিকে আমরা ম্যাথগুলো এখন সলিউশন করার চেষ্টা করব। আসো আমরা দেখি। একটা ম্যাথ একটা ম্যাথ করলেই সব অঙ্ক সমাধান করা সম্ভব, ঠিক আছে। সেই ম্যাথগুলো আমরা কিভাবে করব আমরা এখন দেখবো। এখানে যারা চিন্তা করতেছো যে গণিতে আমার পাস হবে কিনা, গণিতে আমার সমস্যা আছে, গণিত নিয়ে আমার টেনশন আছে, তো তাদের জন্য হলো উপায় হচ্ছে তুমি ভালো করে বীজগণিতের একটা অধ্যায় বা ভালো সেটের একটা অধ্যায় বা হচ্ছে তোমার মান নির্ণয়ের যে অঙ্ক আছে ওই সে 3 অধ্যায়ের, সেটা ভালো করে তুমি দেখতে পারো, ঠিক আছে। সেই রিলেটেড বোর্ড কোশ্চেন গুলো প্রিভিয়াসে কি আসছে, কোন ধরনের প্রশ্ন আসছে, এগুলো দেখতে পারো। দেখে তুমি এখান থেকে এক সেট হলো আর এটা 2 সেট, 30 মার্কসে তোমার কিন্তু প্রিপারেশন হয়ে গেল। সংক্ষিপ্ত মার্কস, সংক্ষিপ্ত প্রশ্ন আছে এখানে, তাহলে সংক্ষিপ্ত প্রশ্নের যে ছোট ছোট মার্কগুলো আছে এখান থেকে কিন্তু অনায়াসেই সূত্র ভিত্তিক যে প্রশ্নগুলো আছে বা তোমার হচ্ছে কথা বর্ণনা দিয়ে যেটা লিখতে হয়, সেগুলো যদি আমরা ভালোভাবে উপস্থাপন করতে পারি, তাহলে ওইখান থেকে কিন্তু আমাদের 20-এ অনায়াসে 10-15 পাওয়া সম্ভব। আমরা দেখি আসো, আমরা এই রিলেটেড পরিসংখ্যানের একটা অঙ্ক আমরা তুলে নিই। সেটা হচ্ছে যে যে যদি আমরা এভাবে করি, এটা বুঝতে হবে
বলতেছে দশম শ্রেণীর 60 জন শিক্ষার্থীর ওজনের যেটা আছে হচ্ছে কেজিতে, ঠিক আছে, কেজিতে আছে, কেজি গণসংখ্যা নিবেশন সারণী নিম্ন, গণসংখ্যা নিবেশন সারণী নিম্ন। প্রশ্নটা আছে হচ্ছে এইরকম, ঠিক আছে। দেখো এখানে আছে হচ্ছে আমার ওজন কেজিতে, ঠিক আছে, আর হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা বা গণসংখ্যা যাই বলো না কেন, শিক্ষার্থীর সংখ্যা, ঠিক আছে। শিক্ষার্থীর সংখ্যা এখানে আমরা 6টা ঘর কাটবো, 1 2 3 7টা ঘর কাটবো, 1 2 3 4 5 6 7, ঠিক আছে। তাহলে আমাদের এখানে আছে হচ্ছে 45 থেকে 49, 6 50 থেকে 54, 9 55 থেকে 59, 17, তারপরে আছে হচ্ছে 60 থেকে 64, 12, তারপরে আসে হচ্ছে আমাদের 65 থেকে 69, সরি একটু ভুল হয়ে গেছে মনে হচ্ছে, 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, এটা হচ্ছে মোট আছে 6টা, 7টা ঘর হবে না এখানে, 6টা ঘর হবে, ঠিকই আছে। হ্যাঁ, 65 থেকে 69, 10 এবং হচ্ছে 70 থেকে 74, ওকে। তাহলে এটা হচ্ছে 6। আচ্ছা, আমাদের এখানে যে রিকোয়ারমেন্ট গুলো আমরা এখান থেকে সমাধান করার চেষ্টা করব সেটা হচ্ছে গাণিতিক গড়, 2 হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, 3 নম্বর হচ্ছে তোমার মধ্যক নির্ণয়, ঠিক আছে, মধ্যক নির্ণয়, 4 নম্বর হচ্ছে অজীব রেখা নির্ণয়। এটা মধ্যকের পরে কেন রাখছি, কারণ অনেক কিছু সিমিলার এখানে লাগে আর কি, হ্যাঁ, ক্রমযোজিত একটা বিষয় থাকে সেটা লাগে। আচ্ছা, তারপরে আছে হচ্ছে আমাদের প্রচুরক নির্ণয়, ঠিক আছে, প্রচুরক নির্ণয়, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট। তাহলে এই প্রশ্নটা যদি আমরা পরিপূর্ণভাবে সমাধান করি, এই একটা অঙ্ক দিয়ে এই একটা অঙ্কের মতোই সব অঙ্ক আসবে পরীক্ষায়, ঠিক আছে। তাহলে এই অঙ্কটার যে প্রথম রিকোয়ারমেন্টটা আছে সেটা আমরা করার চেষ্টা করি। চলো, আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পারছো। এটা মুছে দেওয়া লাগবে। এখন আসো তাহলে আমরা গাণিতিক গড় নির্ণয় করব কিভাবে। গাণিতিক গড় নির্ণয় যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে প্রথমে একটা ঘর কাটতে হবে, ঠিক আছে। গাণিতিক গড় যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমাদের প্রথমে একটা ঘর কাটতে হবে, এবং গাণিতিক গড়ের যে সূত্রটা আছে, গাণিতিক গড়ের সূত্রটা হচ্ছে তোমার 1/n i = 1 k fi xi, ঠিক আছে, fi xi, এটা হচ্ছে আমাদের গাণিতিক গড়ের সূত্র। এবং এই সূত্রের আগে যদি আমরা যেতে চাই তাহলে আমাদেরকে একটু বক্স করে নেওয়া লাগবে। তাহলে বক্স গুলো আমরা কিভাবে করব এখন আসো সেটা হচ্ছে আমরা দেখি। সেটা হলো যে আমাদের বক্স করে নিলাম, এরপরে হচ্ছে আমাদের ঘর হবে হচ্ছে আপনার 2টা 3 4টা ঘর হবে। সেটা হচ্ছে শ্রেণী ব্যক্তি, শ্রেণী মধ্যমান
তারপরে যাই হচ্ছে আমরা গণসংখ্যা, ঠিক আছে, তারপরে হচ্ছে এফআই এক্সআই গণসংখ্যা এবং ওইটা গুণ হবে। তাহলে আমরা দেখি শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী মধ্যমান, তারপরে হচ্ছে গণসংখ্যা, তারপরে হচ্ছে এটা গণসংখ্যাকে আমরা এফআই দিয়ে প্রকাশ করব, আর হচ্ছে শ্রেণী মধ্যমানকে আমরা এক্সআই দিয়ে প্রকাশ করব। ঠিক আছে, গণসংখ্যাকে এক্সআই দিয়ে প্রকাশ করব এবং এফআই দিয়ে প্রকাশ করব, এবং শ্রেণী মধ্যমানকে হচ্ছে এক্সআই দিয়ে প্রকাশ করব, এবং এটা হচ্ছে আমাদের এফ আই এক্সআই। ঠিক আছে, এখানে ঘর ছিল 6টা, তাহলে 6টা আমরা টেনে ফেলি। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এবং এটা আলাদা করে এক্সট্রা করে টানা হয়েছে। মোট 8টা ঘর লাগে। যে কয়টা ধরো যে সারণী দেওয়া থাকে বা ঘর দেওয়া থাকে তার থেকে 2টা বেশি হবে। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। তাহলে আমরা দেখো এখানে দেখাতে পারি যে 15 থেকে 49 বা 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59, তারপর হচ্ছে 60 থেকে 64, 65 থেকে 69, 70 থেকে 74। ওকে, এটা হচ্ছে আমাদের শ্রেণীব্যাপ্তি দেওয়া ছিল, এবং আমাদের মধ্যমান আমরা কিভাবে বের করব? মধ্যমান বের করার উপায় হচ্ছে এই যে শ্রেণীব্যাপ্তিটা দেওয়া আছে না, এটা যোগ এটা, মানে নিম্ন সীমা এবং উচ্চ সীমা শ্রেণীব্যাপ্তি যেটা আছে সেটা ভাগ হচ্ছে 2, আর যেটা দিবা সেটা হবে, প্রথমটাতে আসবে হচ্ছে তোমার 47। ঠিক আছে, তাহলে 47 বসানোর পরে এটার যে শ্রেণীব্যাপ্তি আছে দেখো 45, 46, 47, 48, 49, 5 আছে, তাহলে 5 করে যোগ করে দাও, তাহলে এখানে কিন্তু তোমার ক্যালকুলেশনটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। অথবা তুমি ক্যালকুলেটর দিয়ে এরকম 2টা যোগ করে 2 দিয়ে ভাগ দিয়েও কিন্তু দেখাতে পারো। ঠিক আছে, তাহলে 47, 52, 57, 62, 67 এবং হচ্ছে 72। ঠিক আছে, এবং গণসংখ্যা আমাদের এখানে দেওয়া ছিল কত? 6, 9, 17, 12, 10 এবং হচ্ছে 6। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের দেওয়া ছিল। তাহলে এই 2টা এখন যদি আমরা গুণ করি তাহলে কত হয়? এই যে 2টা যদি গুণ করি তাহলে এখানে হবে হচ্ছে 282, তারপরটা হবে হচ্ছে 468, তারপরটা হবে হচ্ছে 969, তারপরটা হবে হচ্ছে 744। এগুলো সব কিন্তু আমাদের ইংলিশে লিখতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে 670, তারপর হচ্ছে 432 বা 432। ঠিক আছে, এখন দেখো এই জায়গায় আমাদের মোট ছিল হলো 60টা, এবং এটা টোটাল আমরা যেটা করছি সেটা হলো এফআই এক্সআই সামেশন করলে পরে আমাদের দ্বারা হচ্ছে 35 65, 3565। অতএব গাণিতিক গড়, গাণিতিক গড় সমান সমান হচ্ছে কত? তোমার এখানে যেটা হবে সেটা হলো দেখো এফআই এক্সআই এভাবে বলতে পারো এর, তাহলে 35 থেকে 60 ভাগ দিলে আমাদের যে অ্যান্সারটা দাঁড়াবে এখানে সেটা হচ্ছে 59 ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের গাণিতিক গড়ে করার হচ্ছে নিয়ম। বুঝতে পারছো? আশা করি তোমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপরের প্রশ্নে আমরা যাই। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার ক্ষেত্রে আমরা যদি যাই, আমরা এই 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 খাপটাই বা এই ছকটাই এখানে রাখবো, কিন্তু আমাদের কিছু বিষয় হচ্ছে অ্যাড করা লাগবে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে এই যে এই জিনিসটা আমরা বাদ দিয়ে দেব। ঠিক আছে, এই জিনিসটা আমরা বাদ দিয়ে দেব।
এই জিনিসটা আমরা বাদ দিই, টোটালটাই আমাদের লাগবে। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের ক্ষেত্রে সেম ক্যাটাগরি, সেম সবকিছু, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় এর জন্য, ঠিক আছে। এখানে যে বিষয়গুলো ধরো বাড়বে, সেটা হচ্ছে দুইটা জিনিস আমাদের হচ্ছে নতুন এখানে অ্যাড করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা একটু দেখি। আচ্ছা, দুইটা জিনিসের ভিতরে কি কি জিনিস অ্যাড করা লাগছে, আমাদের এখানে ধাপ বিচ্যুতি আসবে। হ্যাঁ, ধাপ বিচ্যুতি, ধাপ বিচ্যুতি, ধাপ বিচ্যুতি, এটাকে আমরা ইউআই দিয়ে প্রকাশ করি এবং এখানে আমরা যেটা করব এফআই ইউআই করব। এখন কথা হচ্ছে ধাপ বিচ্যুতি নির্ণয় করার আসলে সূত্রটা কি? সূত্রটা হচ্ছে ইউআই যদি তুমি বের করতে চাও xi মাইনাস a ডিভাইডেড বাই হচ্ছে h, ঠিক আছে। এখন কথা হচ্ছে xi জিনিসটা কি? এই যে মধ্যবিন্দু, ঠিক আছে। আর a হচ্ছে আমাদের অ্যাজাম্পটেড বা অনুমিত গড় ধরে নেওয়া লাগবে, অ্যাজাম্পটেড অ্যাভারেজ ধরে নেওয়া লাগে এখানে। তো এখানে কথা হচ্ছে তুমি যেটাই ধরো সেটা শূন্য হবে, যেটাই অ্যাজাম্পটেড ধরো। সবচাইতে ভালো কথা আমি যেটা বলি সেটা হচ্ছে যখন দেখবা যে এটা হচ্ছে এই আছে, জোর আছে, তখন অর্ধেকের অর্ধেকের আগেরটা ধরো, ঠিক আছে। আর যদি কথা হচ্ছে যে এখানে যদি বিজোড় থাকে, এখানে যদি বিজোড় থাকে, তাহলে এখানে বিজোড় থাকলে পরে আমাদেরকে ধরো 60টা আছে, এখানে যেটা 6টা আছে, তাই না। এখানে যদি কথার কথা যদি 75 থেকে 80 থাকতো, কথার কথা যদি 75 থেকে 80 থাকতো, তাহলে এই প্রথম তিনটা নিতাম, প্রথম তিনটা বাদ নিতাম, শেষের তিনটা বাদ দিতাম, মাঝেরটাকে আমি অ্যাভারেজ করতাম, তাহলে আমাদের হিসাবে সুবিধা হতো, ঠিক আছে। তাই আমরা এখানে যেটা অ্যাজাম্পটিভ ধরবো, এর মানটা ধরে নেব হচ্ছে এই যে এটাকে ধরে নেব অর্ধেক। এখানে আছে হচ্ছে তোমার 6টা, তাই না। ও সরি, এটা হচ্ছে তুমি যেটা অর্ধেক হবে সেটাই ধরে নিবা, ঠিক আছে। জোর থাকলে পরে অর্ধেক যেটা হবে সেটাই ধরে নিবা। তাহলে আমরা যাই, সেটা হচ্ছে যে আমরা এ ধরে নিলাম এটাকে। এখন এ থেকে এ যেই ঘরে হবে সেই ঘরে তুমি বসাও শূন্য, শূন্য বসাইলে তারপরে যা হবে সব 1 2 3 হলো, এবং এখানে -1 -2, তার মানে সব শূন্যের এই পাশে গেলে -1 -2 হবে, এবং শূন্যের এদিকে গেলে পরে 1 2 3 4 করে এভাবে কি হতে থাকবে, বাড়তে থাকবে। এবং মধ্যমান নির্ণয় তো আগে শিখাইছি, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো এই জিনিসটা এইভাবে হচ্ছে যায়। তুমি যদি এইভাবে করতে চাও তাহলেও কিন্তু ওই -2 -1ই আসবে, করে দেখতে পারো। আচ্ছা, তারপরে আমরা যাই হচ্ছে এখানে যেটা হলো, এখন এই দুইটাকে আমরা গুণ করবো, সেটা হচ্ছে 6 দুগুণী 12 -12, তারপর হচ্ছে -9 0 12, 10 দুগুণী হচ্ছে 20, এবং 3 6 হচ্ছে 18, ঠিক আছে। 3 6 হচ্ছে 18। এখন এটাকে তাহলে আমাদের সামেশন করে দেওয়া লাগবে এফ আই ইউ আই, এটা আমরা সামেশন করে দিলে আমরা পাবো হচ্ছে 29, ঠিক আছে। আমরা 29 পাবো, হ্যাঁ 29। তাহলে এখন গড় নির্ণয়ের জন্য আমাদের যে সূত্রটা দেওয়া আছে সেটাতে আমরা একটু চলে যাই। এখানে দেখো, গড় নির্ণয় করতে গেলে অতএব গড় সমান সমান যেটা হবে a প্লাস fi ui ডিভাইডেড বাই n ইনটু h, তাই না। তাহলে এখানে সমান সমান a ধরছিলাম কত, আমি 57 ধরছিলাম। আচ্ছা, তারপরে fi ui ধরছি কত 57, এখানে যোগ হবে, যোগ 29 ডিভাইডেড বাই হচ্ছে n, n আমাদের কত ছিল 60, তাই না। আর এইচটা হচ্ছে আমাদের কি, এইচটা হচ্ছে আমাদের, এটা কিন্তু পাশে লিখে দিবা, এটা কোনটা কি সেটা কিন্তু লিখে নিতে হবে। এইচটা হচ্ছে যে শ্রেণী ব্যক্তি, শ্রেণী ব্যক্তি এখানে কত আছে 5 আছে, ঠিক আছে। তাহলে 57 প্লাস হচ্ছে এটা দিয়ে এই সবকিছু করার পরে যত হয় সেটা আমি তোমাকে বলে দিচ্ছি একবারে, কারণ সময় ঘাটতি আছে এখানে।
2416, তাহলে পরে 57 প্লাস 2.416 হচ্ছে আমাদের এটা মূল বের হয় হচ্ছে 59.41, বলতেছি 416, ঠিক আছে। এভাবে বলতে হবে, দশমিকের পরে কিন্তু ওইভাবে বলতে হয় না, বলতে হয় হচ্ছে 416, ঠিক আছে। আচ্ছা, 59.416 এভাবে বললেই ভালো শোনা যায়। আচ্ছা, তাহলে আশা করি তোমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়টা বুঝতে পারছো, ঠিক আছে। এটা অনেক সহজ একটা বিষয়। এটা সবচাইতে যদি এক কথায় বলতে হয়, প্রথমে যেটা দেওয়া থাকবে সেটার মধ্যমান বের করবো, মধ্যমান বের করার পরে গণসংখ্যা তো দেওয়া আছে, এটার তো কোনো কাজ নেই, একটা জোর বিজোড় অনুসারে একটা অনুমান করে একটা গড় নিব। গড় নেওয়ার পরে যে ঘরে গড়টা নিব সেই ঘর শূন্য হবে, উপরের দিকে গেলে -1 -2 -3 হবে, নিচের দিকে গেলে পরে ধাপ বিচ্যুতি নির্ণয় করার ক্ষেত্রে 1 2 3 হবে, ঠিক আছে। তারপরে ধাপ বিচ্যুতি এবং এটা গুণ হবে, গুণ করার পরে আমি এটা করে দিলাম, যোগ করে দিলাম, যোগ করার পরে আমি এগুলো যেগুলো আছে সেগুলো বসিয়ে দিলাম, হয়ে গেল আমার হচ্ছে গড়। বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের মূল বিষয়। তো এখন আসি আমরা গণসংখ্যা বহুভুজ নির্ণয় আসলে করবো কিভাবে। এটার সাথে বহুভুজের সম্পর্কটা কি? কারণ আমি এটার সাথে বহুভুজ নিয়ে এসেছি কিসের জন্য? অধিকাংশ প্রশ্নে দেখবা যে গড় নির্ণয়ের পরে বহুভুজ চেয়েছে, গড় নির্ণয়ের পরে বহুভুজ চেয়েছে। তো গড় নির্ণয়ের পরে যদি বহুভুজ চাই, বহুভুজ আসলে কি কি লাগে? বহুভুজে আমাদের লাগে হচ্ছে মেইনলি তিনটা জিনিস, ঠিক আছে। এই তিনটা জিনিস লাগে, এই তিনটা জিনিস দিয়ে হচ্ছে বহুভুজটা করতে হয়। তো বহুভুজ করতে গেলে পরে আমাদের মধ্যমান লাগবে এবং গণসংখ্যা লাগবে, ঠিক আছে। মধ্যমান লাগবে এবং গণসংখ্যা লাগবে। আমরা দেখি বহুভুজটা কিভাবে আঁকাতে হয়। তো অঙ্ক যখন করবা তোমরা, তখন হচ্ছে ওই জন্য বহুভুজের জন্য তুমি তিনটা সেক্টর আঁকাই নিবা। অঙ্কে নতুন করে কিন্তু করতে হবে, হ্যাঁ, যে তোমার শ্রেণীব্যাপ্তি, তারপরে হচ্ছে মধ্যমান এবং হচ্ছে গণসংখ্যা, ঠিক আছে। এই তিনটা করার পরে আমাদের কিন্তু বহুভুজটা অঙ্কন করতে হবে, ঠিক আছে। তো আমাদের এখানে যে গণসংখ্যাগুলো ছিল, গণসংখ্যার হাইয়েস্ট রেঞ্জ ছিল 17, ঠিক আছে। হাইয়েস্ট রেঞ্জ যদি 17 থাকে, তাহলে আমাদের গণসংখ্যার লেয়ারটা, এই যে এক্স ওয়াই অক্ষ আমাদের আঁকাতে হবে। তাহলে আমরা যখন হচ্ছে গণসংখ্যার বহুভুজ অঙ্কন করতে যাব, তখন আমাদেরকে বর্ণনাটা ভালোভাবে লিখতে হবে। যদি বর্ণনা লেখাতে আমরা ভুল করি, তাহলে পরে কিন্তু আসলে এক্সামিনার বুঝবে না আসলে কি বলা হয়েছে এখানে। সো গ্রাফ পেপারের যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো তোমরা ভালো করে ধরে নিবা, যে এক্স অক্ষে কতটুকু ধরতেছো, ওয়াই অক্ষে কতটুকু ধরতেছো। এটা কিন্তু আসলে অনেক কিছু ম্যাটার করে, ঠিক আছে। এটা দেখে কিন্তু মার্কস দেয়। তো গণসংখ্যা বহুভুজের আমি ব্যাখ্যাতে যাচ্ছি না, আমি জাস্ট চিত্রটা একটু অঙ্কন করে তোমাদের দেখাই দিই, ঠিক আছে। তুমি যদি দেখো এখানে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, ঠিক আছে। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এই অক্ষতে আমরা হচ্ছে প্রকাশ করি গণসংখ্যা, এবং এই অক্ষে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের মধ্যমান থাকবে, হ্যাঁ, শ্রেণী মধ্যমান থাকবে। তাহলে এখানে আমরা কত করে নিচ্ছি, ঠিক আছে। এখানে আমরা কতটুকু করে নিব এবং এইখানে আমরা কতটুকু করে নেব সেটা আমাদেরকে বলে নেওয়া লাগবে। তাহলে এখানে আমরা প্রত্যেক ঘরকে 1 করে ধরলাম, 1 করে ধরলে 5 10 15 20 এই পর্যন্ত নিলাম আমরা, ঠিক আছে। আর শ্রেণী মধ্যমানটা আমাদের ছিল হচ্ছে তোমার হলো কত করে, 47 থেকে হচ্ছে 72। তাহলে এটাকে আমরা যদি 5 করে নেই, ঠিক আছে, 5 করে যদি নেই, তাহলে শ্রেণী ব্যাপ্তি অনুসারে যতটুকু আছে ততটুকু করে যদি নেই, আমরা এখানে দেখবো আমরা 42 থেকে শুরু করবো, হ্যাঁ, একটা ঘর বাদ দিয়ে কি করবা। তাহলে 42 থেকে যদি আমরা শুরু করি, 42 45 47
42 45 তারপরে হচ্ছে 52 হবে। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে তোমার কত করে হলো? 47 থেকে 52, তাই না? না, এখানে 47 হবে, সরি 47 হবে। 47 হলে দেখো 5 করে হচ্ছে তো, হচ্ছে। ঠিক আছে, তারপরে যাবে হচ্ছে 62, তারপরে যাবে হচ্ছে আমাদের 72, তারপরে যাবে হচ্ছে 77। আমরা দুইটা একটু বেশি নেবো, হ্যাঁ, দুইটা বেশি নিলে আমাদের জন্য করাটা সুবিধা হবে। তাহলে দেখো প্রথম যেটা ছিল, প্রথমে আমাদের গণসংখ্যা ছিল হচ্ছে 6। আমরা যে ঘরটা আঁকাইছি সেইখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে 6 আছে প্রথমে। তাহলে 47-এর ঘরে 6 আছে, তাহলে 6 হলে পরে এই যে এই জায়গা যাবে। ঠিক আছে, এই জায়গা যাবে। এটা কিন্তু ফোঁটা দিয়ে করতে হবে, এটা কিন্তু লেখচিত্রের মতো আঁকানো যাবে না। ঠিক আছে, তারপরে আমরা দেখি যে 52 ঘরে আছে হচ্ছে 9। 52 ঘরে গণসংখ্যা ছিল হলো আমার 9, তাহলে এই যে এই ঘর এইখানে যে আমার হচ্ছে একটা ডন্টার চিহ্ন হবে। আচ্ছা, তারপরে আমরা দেখি 57 ঘরে। 57 ঘরে, তো এটা তো আমি একটু ভুল করে ফেলছি মনে হচ্ছে। 52 পরে এখানে হচ্ছে ডাইরেক্ট 62-তে চলে গেছি, এটা এটা হবে না, মিস্টেক হয় অনেক সময়। 57, তারপর হচ্ছে 62, 67, তারপরে হচ্ছে তোমার 72। ঠিক আছে, তারপরে হচ্ছে 77, এখানে আমরা 77 ধরে নিলাম। আচ্ছা, তারপরে 57 ঘরে যদি আমরা যাই, 57 ঘরে যদি আমরা যাই তাহলে দেখবো হচ্ছে 17। ঠিক আছে, 17টা হচ্ছে আমাদের এই যে এই বরাবর। 57 ঘরে গেলে 17টা এই বরাবর হবে। আচ্ছা, 62 ঘরে যদি যাও তুমি, তাহলে 62 ঘরে গেলে পরে তোমার হচ্ছে 12, তাহলে এই যে এই বরাবর, এই বরাবর হচ্ছে। 67 ঘরে যদি যাও, 67 ঘরে গেলে তুমি পাবো হচ্ছে 10, তাহলে এই যে এই বরাবর হচ্ছে 10 পাচ্ছি। আর 72 ঘরে যদি যাই আমরা তাহলে 6 পাবো, 72 ঘরে গেলে পাবো হচ্ছে 6। ঠিক আছে, তাহলে দেখো এখানে এটা পাইলাম, এটা পাইলাম, এটা পাইলাম, এই ফোঁটাগুলো এখন আমাদেরকে কি করতে হবে? মিলাতে হবে। তাহলে যে 0 থেকে যেখান থেকে শুরু করছিলাম আমরা, এখান থেকে উত্থাপিত হয়ে এই বিন্দুগুলো এইখান দিয়ে মিলিত হয়ে, ঠিক আছে, এই যে শেষেরটায় যে মিলবে। এবং এটাকে কি করবা? এই বিন্দুগুলো স্পষ্ট করে দিতে হবে কিন্তু, হ্যাঁ, খুব সুন্দর করে আঁকিয়ে দিবা, স্পষ্ট করে দিবা। স্পষ্ট করে দেওয়ার পরে যে এরকম করে স্কেচ করে দিবা। ঠিক আছে, স্কেচ করে দিবা। এবং এইখানে একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এখান থেকে এখানে তুমি কতটুকু ধরছো, শ্রেণী ব্যবধান পাস করে ধরছো। পাস করে ধরলে প্রত্যেক ঘরকে কত করে ধরছো তোমাকে কিন্তু বর্ণনায় লিখে দেওয়া লাগবে। ঠিক আছে, বর্ণনায় তোমাকে লিখে দেওয়া লাগবে। যদি বর্ণনায় লিখে না দাও তাহলে পরে কিন্তু জিনিসটা আসলে স্পেসিফিক হবে না, যে আসলে তুমি কত ঘর করে ধরে এখানে শ্রেণী ব্যবধানটা করেছো। তা আশা করি বহুভুজটা বুঝতে পেরেছো। ঠিক আছে, এই গেল হচ্ছে আমাদের বহুভুজ। এখন আসি হচ্ছে আমাদের মধ্যক নির্ণয়। মধ্যক নির্ণয় যদি আমরা দেখি, তাহলে মধ্যক নির্ণয় আসলে কোন জিনিসটা প্রয়োজন হয়? মধ্যক নির্ণয়ে যে জিনিসটা প্রয়োজন হয় সেটা কিন্তু তোমার অজীব রেখা নির্ণয়ে একই জিনিস প্রয়োজন হয়। ঠিক আছে, তো কথা হচ্ছে যে মধ্যক নির্ণয় আমরা করতে যাব, তার আগে বুঝতে হবে বিন্যস্ত জিনিসের মধ্যকটা শ্রেণী বিন্যস্ত জিনিসের মধ্যকটা একরকম হয়, আর অবিন্যস্ত উপাত্তের মধ্যক কিন্তু আরেক রকম হয়। অবিন্যস্ত উপাত্তের মধ্যক কিন্তু তোমরা করেছো, তাই না? জোড় থাকলে একরকম হয়, বিজোড় থাকলে আরেক রকম হয়, কিন্তু বোর্ডে বেশিরভাগ ক্ষেত্রে এসে থাকে শ্রেণী বিন্যস্ত উপাত্তের। ঠিক আছে, যে শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে, সেইটা আসলে মধ্যকটা কিভাবে আমি নির্ণয় করতে পারি সেটা আমরা দেখবো এখানে। তাহলে সেই পুরনো ছকে আমাদেরকে আগে চলে যাওয়া লাগবে। তাহলে এটা হচ্ছে মধ্যক নির্ণয়। মধ্যক নির্ণয়, তাহলে আমরা যদি যাই ছকটা আঁকাই,
একটু কষ্ট করে। তাহলে আমরা দেখবো যে 45 থেকে এখানে হচ্ছে 6টার ঘর আগাবো। 1 2 3 4 5 6। ঠিক আছে, 6টা আমি আগাইলাম। তাহলে একটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, এটা একটু বড় করে নিলে ভালো হতো, অনেক বড় হয়ে গেল, যাই হোক। ঠিক আছে, তাহলে শ্রেণী ব্যাপ্তি নাও, শ্রেণী ব্যাপ্তি। ঠিক আছে, এইখানে যাবে হচ্ছে তোমার গণসংখ্যা। আর এটাতে আমাদের মধ্যক নির্ণয় করতে গেলে আসলে ক্রমযোজিত গণসংখ্যা লাগে। ঠিক আছে, তাহলে আমরা দেখি যে ক্রমযোজিত গণসংখ্যা গণসংখ্যা তাহলে আমরা শ্রেণীব্যাপ্তি গুলো দিয়ে নিব ওগুলোর মতোই। 49, তারপর হচ্ছে 50 থেকে 54, তারপর হচ্ছে 55 থেকে 59, আচ্ছা 60 থেকে 64, তারপরে হচ্ছে 65 থেকে 69, তারপরে হচ্ছে 70 থেকে 74। ঠিক আছে, এবার গণসংখ্যাগুলো দেখো কত ছিল এখানে। 6 9 6 9 17 12 10, এটা হচ্ছে 10। ঠিক আছে, 10 এবং 6, বুঝতে পারছো? 6 ছিল। আচ্ছা, তাহলে ক্রমযোজিত গণসংখ্যাতে আমরা যদি যাই, ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করার নিয়ম হচ্ছে এটার সাথে এটা যোগ হবে, তাহলে 15 হলো। ঠিক আছে, 15 হলো। ক্রমযোজিত গণসংখ্যা আমাদের নির্ণয় করা লাগবে। তাহলে 6, এটা একটু কালিটা একটু সমস্যা করে দিচ্ছি, তাই না? তোমাদের দেখতে হয়তো অসুবিধা হতে পারে। 10, এটা হচ্ছে 6। ঠিক আছে, তাহলে দেখো ক্রমযোজিত গণসংখ্যা আমাদের হচ্ছে 6, এখানে যাবে হচ্ছে 15, তারপরে হচ্ছে 17, 17 হবে না, সরি, আমাদের যাবে হচ্ছে 32, তারপরে হচ্ছে 44, তারপরে হচ্ছে 54, তারপরে হলো 60। মানে আমাদের যে মোট গণসংখ্যাটা দেওয়া ছিল সেই গণসংখ্যাটা কিন্তু আমরা এখানে ক্রমযোজিত করলে পরে শেষে যেয়ে কিন্তু ওটাই পাবো। ঠিক আছে, তাহলে আমরা যদি আরেকটা ঘর এখানে করি একটু এইটা লেখার জন্য, যে n সমান সমান হচ্ছে 60। ঠিক আছে, তাহলে দেখো এখন মধ্যক নির্ণয়ের শ্রেণী ব্যাপ্তি যদি দেওয়া থাকে, এই ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের সূত্রটা হচ্ছে মধ্যক সমান সমান হলো তোমার এল সি বা এল সি হবে না, এটা হচ্ছে এল প্লাস এন বাই 2 থেকে তোমাকে এফ সি বাদ দেওয়া লাগবে। ঠিক আছে, এর সাথে গুণ দেওয়া লাগবে হচ্ছে এইচ বাই এফ। এখন এই জিনিসপত্রগুলা কি জিনিস, তাই না? এই জিনিসপত্রগুলা কি জিনিস, আমরা যদি ধরো যে এখন যেটা করতে হবে তাহলে এই সূত্র দিয়ে আমাদের করতে হবে। আচ্ছা, আমরা মধ্যক শ্রেণী এখানে আসলে বের করবো কেমনে? মধ্যক শ্রেণীটা বের করার নিয়ম হচ্ছে, তুমি দেখো n/2, n আমাদের কত ছিল? 7/2তম পদ, তাহলে এটা হচ্ছে 30তম পদ হবে, 30তম পদ। তাহলে 30তম পদের অবস্থান কত? এখানে 32 পর্যন্ত শেষ হয়েছে। ঠিক আছে, এখানে 15 পর্যন্ত শেষ, এখানে 16 থেকে 32 পর্যন্ত শেষ হয়েছে, তার মানে এটা হচ্ছে আমার মধ্যক শ্রেণী। ঠিক আছে, মধ্যক শ্রেণী। এখন এই জায়গায় যে এলটা আছে, এলটা হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। মধ্যক শ্রেণীর শ্রেণী ব্যক্তির মধ্যে যে নিম্ন সীমাটা থাকবে সেটা হচ্ছে এল। তাহলে আমরা দেখি, আমরা মানগুলো একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি। ঠিক আছে, এল তাহলে আমরা পাইলাম হচ্ছে কত? 50। তোমাকে কিন্তু লিখতে হবে যে n/2 এততম পদ, অতএব মধ্যক শ্রেণীর সারিটি হলো এইটা। ঠিক আছে, 55 থেকে 75, অতএব এল সমান সমান হচ্ছে 55। এটা কিন্তু লিখতে হবে। হ্যাঁ, লেখার পরে এফসি কি জিনিস? এফসি হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা যেটা আছে। ঠিক আছে, ক্রমযোজিত গণসংখ্যা আমার যেটা আছে সেটার আগের ঘর, পূর্ববর্তী ঘর। ঠিক আছে, এটা হচ্ছে এফসি, পূর্ববর্তী ঘর। ক্রমযোজিত গণসংখ্যা যেটা মধ্য শ্রেণীতে ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে সেটার আগের শ্রেণী। ঠিক আছে, বুঝতে পারলাম। আচ্ছা, এখন আসো হচ্ছে এটা হচ্ছে এফএম।
এফএমটা মূলত হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত? 17। আর আমাদের এইখানে হচ্ছে এফসি ছিল কত? এফসি হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা ক্রমযোজিত গণসংখ্যা ছিল কত? পূর্ববর্তী গণসংখ্যা 15। তাহলে আমরা সব মান পাইছি এবং এইচ এখানে কত? 5 শ্রেণী ব্যাপ্তি। ঠিক আছে, তাহলে এখন এগুলো দিয়ে তুমি অঙ্কটায় ফেলে দাও, মানটা অঙ্কটার ভিতরে ফেলে দাও, দেখবা যে আসলে হয়ে যাবে। মধ্যক শ্রেণী তুমি পেয়ে যাবে যে মধ্যকের মানটা তাহলে কত। ঠিক আছে, আচ্ছা, মধ্যকের মানটা তাহলে কত আমরা দেখতে পাই। এখানে হচ্ছে মধ্যকের মানটা দেওয়া আছে, মধ্যকের মান আমরা সব পাইলাম। তাহলে মধ্যক সমান সমান আমরা পাবো হচ্ছে লোয়ার লিমিট কত? 55 দিলাম। তারপরে হচ্ছে আমাদের n/2 কত পাইছিলাম আমরা? 30, তাই না? n/2 পাইছিলাম 30, এর থেকে বাদ যাবে হচ্ছে 15। এর সাথে গুণ হবে কি? একটু জায়গা নাই এখানে, তাই অ্যাডজাস্ট করা লাগতেছে। গুণ হবে হচ্ছে 5 বাই হচ্ছে 15। 5/15 কি না, 5/15, 5/17, সরি, 5/17। তাহলে দেখো আমরা যদি এই টোটালটা করি এখানে, তাহলে কত আসতেছে আমাদের? 15 ইন্টু 5/17। তাহলে 55 সাথে যোগ হবে হচ্ছে, এটা যদি তুমি করো তাহলে 4.41। ঠিক আছে, 4.41 হবে। এবং এটা যদি করি আমরা তাহলে 59.41। এটা হচ্ছে আমাদের মধ্যক মান। এটা প্রায় লিখে দিবা শেষে, হ্যাঁ? এটা হচ্ছে আমাদের মধ্যকের কাজ। আরো ক্লাস আশা করি তোমাদের জন্য বানাবো 4টা অধ্যায়: ত্রিকোণমিতি বিশ্লেষণ, বীজগাণিতিক রাশি বিশ্লেষণ, আর হচ্ছে তোমার হলো বীজগাণিতিক রাশি বিশ্লেষণ এবং হচ্ছে সেট। এই 4টা অধ্যায় আসবে ক্লাসে, সমস্যা নেই, তোমরা দেখে নিতে পারবা আশা করি। সো একটা জিনিস তাহলে আমরা বুঝতে পারছি যে মধ্যক নির্ণয় করতে গেলে পরে আমাদের ক্রমযোজিত লাগবে। ক্রমযোজিত করার পরে আমাদের মধ্যক শ্রেণী ঠিক করতে হবে n/2 দিয়ে। ঠিক করার পরে যেটা হলো ওই শ্রেণীর হচ্ছে লোয়ার লিমিট নির্ধারণ করতে হবে। এল পাইলাম, n/2 তো আমাদের করেই মধ্যক শ্রেণী নির্ণয় করা লাগবে। এবং এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর আগের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এবং এফএফটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ তোমার হচ্ছে যে মধ্যক শ্রেণীর ফ্রিকোয়েন্সি অফ মিডিয়াম, মানে মধ্যক শ্রেণীর যে গণসংখ্যাটা আছে সেটা, এবং শ্রেণীব্যাপ্তি যেটা ধরুন সেটার মানটা হচ্ছে এইচ বা হাইট। ঠিক আছে, বোঝা গেছে? এ হচ্ছে আমাদের মধ্যক নির্ণয়। এখন আসে এখান থেকে অজীব রেখা কেমনে নির্ণয় করে। অজীব রেখা যদি আমরা নির্ণয় করতে যাই, অজীব রেখা মানে ঊর্ধ্বগামী রেখা। অজীব রেখার জন্য লাগে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লাগে। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লাগবে এবং আমরা যে নিচে যে শ্রেণীব্যাপ্তিটা দিব সেটা হচ্ছে ঊর্ধ্বসীমা দেব, কারণ অজীব রেখা রিয়েল সুইচ ঊর্ধ্বসীমা। অজীব রেখা ঊর্ধ্বসীমা নিয়ে কাজ করে। ঠিক আছে, ঊর্ধ্বসীমা নেব, ঊর্ধ্বসীমার শ্রেণীব্যাপ্তি যেটা আছে সেটা দিয়েই করব। তাহলে আসো আমরা কিভাবে করি দেখি। এটা তো আমাদের থাকবেই, এটা আমাদের লাগবেই। এটা আমার কাছে আছে, এটা তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো কাজ করার সময়। ঠিক আছে, এখন দেখো যেটা আমাদের আছে 6, 15, 32, 44, 54, 60। এটার শ্রেণীব্যাপ্তিটা কত দেওয়া আছে? লিমিটটা আগে দেখে নিই আমরা। ঠিক আছে, লিমিটটা হলো এখানে দেখো 60টা আছে। 60টা যদি তুমি 5 করে নাও তাহলে অনেকগুলো ঘর টানতে হবে, তাই না? তা আমাকে এখানে যেটা করতে হবে সেটা হলো 10 করে শ্রেণী ব্যবধান নিব গণসংখ্যার ক্ষেত্রে। আমাকে সবসময় গণসংখ্যার পরিমাণটা দেখে আমার শ্রেণী ব্যাপ্তিটা নির্ধারণ করে নিতে হবে। এটা একটা আনুমানিক বিষয়, হ্যাঁ? অজীব রেখা নির্ণয়। অজীব রেখা নির্ণয় করতে গেলে আমাদের যে জিনিসটা লাগবে সেই জিনিস আমরা এদিকে দিয়ে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে ও এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ।
তাহলে এখানে আমাদের হচ্ছে শ্রেণী ঊর্ধ্বসীমা থাকবে, শ্রেণী ঊর্ধ্ব সীমা, ঠিক আছে, এবং হচ্ছে গণসংখ্যা, বা তুমি ক্রমযোজিত গণসংখ্যা লিখবা, ক্রমযোজিত গণসংখ্যা, ঠিক আছে, ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে আমরা যদি খেয়াল করি দেখবো, তাহলে আমাদের এখানে মোট লিমিট ছিল গণসংখ্যার হচ্ছে 60। তার মানে আমরা হচ্ছে প্রত্যেক ঘরকে কত করে নিব, 2 করে নিব। এটা কিন্তু লিখে দেওয়া লাগবে। প্রত্যেক ঘরকে তুমি ওয়াই অক্ষের প্রত্যেক ক্ষুদ্রতম একক ঘরকে 2 করে ধরছো, তাহলে প্রত্যেক ঘরকে 5 ঘর গেলে 10 হবে, এখানে গেলে 20 হবে, 30, ঠিক আছে, 10 দুগুণে 20, 5 ঘর গেলে পরে 20, 30, 40, এটা আমরা আর একটু বাড়াই নিই, ঠিক আছে, ছোট বোর্ড তো এখানে একটু সমস্যা হয়। 10, 20, 30, 40, 50, 60। আর এইখানে আমাদের লিমিটগুলো ছিল হলো, আমাদেরকে যে লিমিটটা দিয়ে শুরু করতে হবে এখানে, সেটা হলো তোমার এইরকম করে, ঠিক আছে, তুমি 45 থেকেই শুরু করো, 45, 49, 54, তারপরে হচ্ছে 59, তারপরে হচ্ছে 64, তারপরে হচ্ছে 69, তারপরে হচ্ছে 74। দেখো তো, ঠিক আছে, এখানে 46, 47, 48, 49, এখানে 45, 46, 47, 48, 49, 49, 50, 51, 52, 53, 54, হ্যাঁ 5 করেই আছে, ঠিক আছে, 5 করেই আছে, 59, 60, 61, 62, 63, 64, ঠিক আছে, 5 করেই আছে। তাহলে 5 করে যদি থাকে, এখন আমাদের গণসংখ্যা নিবেশন সারণী বসিয়ে দেওয়া লাগবে। লোয়ার লিমিট এখান থেকে শুরু হবে না, ঠিক আছে, আমাদের শুরু হবে হচ্ছে এখান থেকে। তাহলে 49 থেকে যদি আমরা যাই, তাহলে প্রথমে ছিল হচ্ছে 6, 6 থাকে হচ্ছে এই যে এইখানে, ঠিক আছে, 6 হচ্ছে আমাদের এইখানে, তারপরে হচ্ছে 15, 15টা হচ্ছে এই যে মাঝামাঝি 15, ঠিক আছে, দেখবো যে খালি এরকম করে উপরের দিকেই যাচ্ছে। তারপরে হচ্ছে 59, 54 যখন হবে, তখন 59 যখন হবে, তখন 59 হবে, তখন হলো 32, 59 হলে তখন হচ্ছে আমাদের 32, এইখানে, এইখানে, ঠিক আছে। যখন যাবে হচ্ছে 64 ঘরে, তখন যাবে হচ্ছে 44, আচ্ছা 32, এটা হচ্ছে 44, 44 হলে এই যে এই জায়গাটা, এটা আনুমানিক আমি করে নিচ্ছি, তোমরা কিন্তু গ্রাফ পেপার দিয়ে করবা, হ্যাঁ, গ্রাফ পেপার দিয়ে হচ্ছে ভালো করে করে নিতে হবে। তারপর হচ্ছে 54, 59 ঘরে গেলে 54, 54 হলো আমার 50 পার পেরিয়ে এই যে এই জায়গা মাঝামাঝি একটু আগে, ঠিক আছে। তারপরে হচ্ছে যাই 74, 74 আছে হচ্ছে 60, একদম শেষেরটা, তাহলে 60, 74 যদি যাই তাহলে 60 পাবো। তাহলে দেখো এইখান থেকে আমার উঠবে, এখন এইটা থেকে এরকম উঠে এইখান দিয়ে যে, এটা হচ্ছে আমাদের কি রেখা, অজীব রেখা, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। এই হচ্ছে মূলত ছিল হচ্ছে তোমার পরিসংখ্যান রিলেটেড যত অসুবিধা, ঠিক আছে। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে প্রচুরক। এটার সূত্রটা ঠিক সেম মধ্যক নির্ণয়ের মতোই, বাট এইখানে জিনিসটা আসে হচ্ছে এল প্লাস F1 F1 F2 ইন্টু হচ্ছে এইচ, এই যে বিষয়টা আছে না, এই জিনিসটা আমাদেরকে দিয়ে হচ্ছে করতে হয়। সেটা হচ্ছে প্রচুরক নির্ণয় ক্ষেত্রে তো তোমার বলা চলে যে প্রচুরক নির্ণয় বলতে প্রচুর প্রচুর যে জায়গা থাকবে সেটাই আমাদের প্রচুরক শ্রেণী, অত ঝামেলা করা লাগে না মধ্যক নির্ণয়ের মতো। তাহলে প্রচুরক শ্রেণী পেয়ে গেলাম, প্রচুরক শ্রেণীর লোয়ার লিমিট কিভাবে নির্ণয় করবে, মধ্যক নির্ণয়ের মতোই। এখন F1 F2 কিভাবে নির্ণয় করবো, F1 F2 যে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করছিলাম না মধ্যক নির্ণয়, যে আগেরটা, ঠিক আছে, যেটা প্রচুরক শ্রেণীর ধরো যে থাকবে, গণসংখ্যা থাকবে ক্রমযোজিত, সেইটা থেকে আগেরটা বাদ দিবা, সেটাকে বলবো হচ্ছে আমরা F1, আর সেটা থেকে পরেরটা বাদ দিলে বলবো হচ্ছে F2। তারপরে এই যে যোগ বিয়োগ করে শ্রেণীব্যাপ্তি যেমন বের করে সেভাবে করলে পরে আমাদের পরিসংখ্যানে কিন্তু সব ঝামেলা ক্লিয়ার হয়ে যাবে। বুঝাইতে পারছি আশা করি তোমার। আর এখানে আরেকটা টপিক আছে আয়তলেখ। আয়তলেখ পরীক্ষায় অতটা আসে না, তোমাদের
একটু জাস্ট পরীক্ষায় ইসের জন্য দেখে দেয়। ঠিক আছে, এই হচ্ছে মূল গাণিতিক বিষয়গুলো ছিল। তো গাণিতিক বিষয়গুলো তো আমরা পারি আশা করি, কিন্তু কথা হচ্ছে যে যদি কথায় আসে বা তোমার যে কথায় যে বা বর্ণনামূলক প্রশ্ন যেগুলো লিখতে হয় সেগুলো আমরা আসলে কীভাবে করব, সেগুলো জন্য আমাদের কিন্তু থিওরিটিক্যাল বেসটা ভালো করে দেওয়া লাগে। ঠিক আছে, তোমাকে সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হবে হচ্ছে 10টা, মেবি 10টা 2 করে, তার মানে 20 মার্কস। 20 মার্কস। এখন সংক্ষিপ্ত প্রশ্ন 10টা লিখতে হবে। আর কথা হচ্ছে ওই সংক্ষিপ্ত প্রশ্নের যে বেসিকগুলো আছে ওইগুলো যদি তুমি ভালো করে না জানো তাহলে কি হবে। ম্যাক্সিমামই দেখা যায় যে অঙ্ক রিলেটেড সংক্ষিপ্ত প্রশ্নই বেশি আসে, তো গদ বাঁধা প্রশ্ন বা ব্যাখ্যামূলক প্রশ্নটা অতটা চায় না। ঠিক আছে, তো তুমি যদি কথার কথা এখান থেকে 60টা কমন ফেলাইতে পারো, ঠিক আছে, 60টা কমন ফেলা যদি 2 করে পাও তাহলে কত হয়? 14। ঠিক আছে, পরিসংখ্যানে 20-এর ভিতরে আমি ধরলাম যে তুমি 17 পাইলা, তাহলে কত হয়? এটা হচ্ছে 7 আর 4 11 আর হচ্ছে 31, তাই না? আর বাদ বাকি অঙ্ক মিলাই তোমার কিন্তু ভালো একটা 5 মার্কস হয়ে যাবে। ঠিক আছে, তো এই অধ্যায়টাকে ইগনোর করার কিন্তু কোনোভাবেই সুযোগ নেই। শর্ট সিলেবাসের পরীক্ষা ভালো রেজাল্ট করার জন্য খুব উপযোগী একটা চ্যাপ্টার এটা। ঠিক আছে, নর্মালি। সো আশা করি তোমরা ক্লাসটা এনজয় করছো। ক্লাসের মধ্যে ভুল ত্রুটি থাকলে মাফ করে দিও। ঠিক আছে, এবং আমি ছোট মানুষ, ছোট বোর্ড নিয়েই পড়াই, অনেক কষ্ট হয়তো তোমাদের হইতে পারে। ঠিক আছে, তো এর জন্য আমাকে মাফ করে দেবো এবং আমি চেষ্টা করবো তোমাদের ভালো কিছু দেওয়ার জন্য। ঠিক আছে, পড়ানোর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে বলবা, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব এবং সবসময় আমি তোমাদের পাশে আছি। সো দোয়া থাকলো তোমাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।